হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। সূর্যোদয়ের ঘণ্টা দেড়েক পেরিয়েছে। চৌধুরী বাড়ির গিন্নিরা সবাই উঠে পড়লেও বাচ্চারা এখনো ওঠেনি। তিনজা মিলে ঘর দোর ঝাড় মোছা করছেন। বাড়িতে নতুন জামাই আর অতিথিরা থাকায় আজ একটু আগে আগেই এসেছেন নাস্তা বানাতে। ড্রয়িং রুমের সোফায় বসে তসবি গুনছে আর পান চিবোচ্ছে সিতারা বেগম। তসবি গোনার পাশাপাশি সবার ওপর তিনি নজরও রাখছেন বটে। কিছুক্ষণ আগে রহিমা খালার সাথে ওনার কথা কাটাকাটি লেগেছে। সামান্য পান দিতে দেরি হওয়াতেই চটে যান তিনি। তারপর মাহমুদা বেগম এসে সেই ঝামেলা মিটমাট করেন। রহিমা খালা ঝগড়া শেষে এই ধমকি দিয়েছে যে সিতারা বুড়ি থাকলে তিনি আর এখানে থাকবেন না, কাজ ছেড়ে দিবেন প্রয়োজনে। কিচেনে আটা মাখছে মাহমুদা বেগম, ওনার পাশেই সবজি কাটছেন আয়েশা বেগম। বাগানের গাছে পানি দিয়ে মাত্রই কিচেনে এসেছেন মেঘা বেগম। হাতটা ধুয়ে আঁচলে মুছতে মুছতে দু চুলায় চায়ের পানি বসিয়ে দেন। এক পাশে আদা লেবু চা, অন্য পাশে দুধ চা। আদা লেবু চাটা আশরাফ চৌধুরী ও আশতাব চৌধুরীর জন্য। দুই ভাই একসাথে এসে সোফায় বসলেন। এখনও চোখের ঘুমের রেশ কাটেনি আশরাফ চৌধুরীর। হাঁক ছেড়ে ডাকলেন নিজের স্ত্রীকে। মেঘা, চা হয়েছে? আনছি, দাঁড়াও। আশতাব চৌধুরী এসে খবরের কাগজটা হাতে নিয়ে চোখের সামনে মেলে ধরলেন। মেঘা বেগম চায়ের কাপ আর বিস্কুটের ট্রে নিয়ে এনে রাখলেন ট্রি টেবিলে। তিহু উঠেছে? মেঘা, না, মহারানীকে সকালে নামাজের সময়ও ডেকেছিলাম, আজ তিনি ওঠেননি। এভাবে বলছো কেন মেঘা? কদিন ধরে মেয়েটার মন মেজাজ ভালো নেই, তাই একটু দেরি করে উঠছে। আপনার মহারানীর জন্য পৃথিবী থেমে নেই। সামনের মাসেই টেস্ট পরীক্ষা, কিন্তু উনি বই ধরার নামও নিচ্ছেন না। স্ত্রীর রাগের কারণ বুঝতে পেরে থেমে যান আশরাফ চৌধুরী। একটা চায়ের কাপ নিয়ে ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে নিজেরটাও তুলে নিলেন। স্বামীকে থেমে যেতে দেখে নিজেও থেমে যান মেঘা বেগম। সামনে বড় ভাসুর না থাকলে আরও দু একটা কথা তিনি শোনাতেন, কিন্তু এখন তা করবেন না। অগত্র ট্রেটা হাতে নিয়ে চলে যান। সকালের সূর্য আলো চোখে পড়তেই হালকা হয়ে আসে আবরারের ঘুম। পর্দাহীন রুমে কাচের জানলায় এসে রোদ পড়েছে। মোটা পর্দায় আবৃত ঘরের ঠান্ডা তাপমাত্রায় ঘুমানোর দরুন হঠাৎ এভাবে ঘুমোতে সমস্যা হচ্ছে আবরারের। রাতেও বার কয়েক ঘুম ভেঙে যায় তার, কিন্তু বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা থাকায় আর মেঝেতে ঘুমোতে আবারও চোখ লেগে যায়। চোখের ওপরে হাত রেখে চোখ ঢেকে অপর হাতে ইনায়কে আরেকটু জড়িয়ে নিল আবরার। শক্ত করে বুকের খাঁচে চেপে ধরে আবার ঘুমের দেশে পাড়ি জমায় আবরার। আবরারের বাহুডোরে চাপা পড়ে মৃদমন্দ নড়ে ওঠে ইনায়া। ফের দু হাতে নিজের পাশ বালিশ ভেবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় আবরারকে। তাদের দুজনের এই প্রেম প্রেম আদুরে মুহূর্তে তারা না দেখলেও দেখছে অদূরের ডালে বসা একজোড়া চড়ুই। ঘুম থেকে উঠে এলো চুলে বারান্দায় মেঝেতে বসে আছে তিহু। চুলগুলো যেন পাখির বাসা। পরনে কুঁচকে যাওয়া ঘাগরা ওড়নাটা বিছানার উপরে পড়ে রয়েছে। মুখের ওপরে হাত দিয়ে রোদ আটকানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। মুখের ওপরে পড়া রোদটা আটকাতে ফের উঠে বসল তিহু। কপাল কুঁচকে আকাশের খটখটের রোদেটা দেখে মুখটা আরো কুঁচকে নিল। মেজাজটা কাল রাত থেকেই বিগড়ে আছে তিহুর। হঠাৎ বাড়ির মূল ফটকে চোখ পড়ে তার। গেট দিয়ে ইরফান ঢুকছে। কাঁধে তোয়ালে পেটানো শক্তপোক্ত বাহুগুলো বিদ্যমান, শরীরে ঘামের ফোঁটা। রোদগুলো ঝিলমিলিয়ে চকচক করছে তার শরীরে। বিরক্তির সঙ্গে তোয়ালে দিয়ে কপাল গলা বুকের ঘাম মুছছে সে। এনার্জি ড্রিঙ্কস এ এক চুমুক দিল। তিহু তাড়াহুড়ো করে হামাগুড়ি দিয়ে রেলিংয়ের পাশে এসে বসলো। ইরফান হেঁটে বারান্দায় নিচে আসতেই গলা ফাটিয়ে গান ধরে তিহু। তুই ভালো না রে ছেলে, তুই ভালো না। ভালোর মুখোশ পরা ছিল তোর চলনা। ছিঁড়ে তিহু, কি চয়েস তোর তিহু, শেষে কিনা এইসব গান ধরলি, সো স্যাড। সকাল 8:30 বাজে। আকাশে রোদ কমে মেঘলা হয়ে এসেছে। আকাশ গুরুম গুরুম ডাকছে। আবরার ঘুম থেকে উঠে পড়েছে। এনায়া এখনো ঘুমে। কাপড়ের ব্যাগগুলোর ওপরে মাথা রাখা তার চিরাচরিত বোন
বন্দুক শেপে ঘুমিয়ে আছে। ঘুম ঘুম চোখে তা পরক করছে আর মিটি মিটি হাসছে আবরার। ওঠার পর থেকেই এভাবে বসে আছে। ইনায়ার পাশ থেকে তার সরতে ইচ্ছে হচ্ছে না। আজ সব কিছু কেন এত ভালো লাগছে তার সে জানে না। আবরারের মনে হচ্ছে সে খুশিতে পাগল হয়ে যাবে। কাল সারা রাত তার অন্বিতা তার বুকে ছিল, তার প্রশস্ত বুকে, তার হৃৎপিণ্ডের মাঝ বরাবর। এর থেকে প্রাপ্তির আর কিছু নেই আবরারের জীবনে। সে পেয়েছে তার ফুলকে, যদিও তার ফুলের গায়ে কাটার আঁচড় কেটেছে, কোনো ব্যাপার না, সে সব কিছু ঠিক করে দিবে ইনশাআল্লাহ। নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে উঠে পড়ে আবরার। রাতের গরমে খুলে রাখা টি শার্টটা আবার গায়ে জড়িয়ে নেয়। ইনায়া তাকে এই অবস্থায় দেখলে অপ্রস্তুত হতে পারে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে আবরার। ভেজা মুখটা গামছাতে মুছতে মুছতে আবরারের মাথায় খেলে গেল এক দুষ্টু বুদ্ধি। ভেজা গামছাটা ঘাড়ে নিয়ে তার ওয়াশরুমের দিকে দুহাতের আজলা ভরে পানি আনলো। ইনায়ের সামনে এসে ঝটকা দেয় ওর মুখে। ঘুমের ঘোরে মুখের ওপর পানি পড়ায় দুহাতে মুখ ঢেকে নেয় ইনায়া। কাজটা তিহু করেছে ভেবে ছুড়ে দেয় কিছু কঠিন কথা। আমার শান্তির ঘুম হারাম করার জন্য আল্লাহ তোর বাসর রাতের স্বপ্ন ছাড়খাড় করে দিক, আমিন। কথাটা কর্ণপাত হতেই চোখ জোড়া বড় বড় হয়ে যায় আবরারের। এমনিতেই তার বিয়েটা বাঁশ খেয়ে হয়েছে, এখন আবার বাসর রাতে কিছু হলে তার জীবনটাই বৃথা হয়ে যাবে। আর গাধী মেয়ে নিজেও জানে না অন্যকে অভিশাপ দিতে গিয়ে ঘুরে ফিরে সে নিজেকেই দিয়েছে অভিশাপ। গামছায় হাত মুছে সোজা হয়ে বসে আবরার। একবার চুলের ফাঁকে হাত চালায়, তারপর নিজের বাচ্চা মুখে বাম সাইডে রেখে গম্ভীরতার ভান করে বলে, অন্বিতা, এই অন্বিতা, অনবি, শেষবার বলছি ওঠ, না হলে আমার বাসর রাতের জন্য বদদোয়া দেওয়া বের করব। আবরারের জোড়াজুড়িতে উঠে বসে ইনায়া। খানিকক্ষণ ঝিম ধরে বসে থাকে সে। চারপাশ দেখে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে। বুঝতেই মন খারাপ হয়ে যায়। ইনায়ার শাড়িটা গুছিয়ে ধরে দাঁড়ায়। আবরারও উঠে দাঁড়ায়। ইনায়ার মুখ দেখে মনে কথা বুঝে যায়। আমি বাহির থেকে নাস্তা নিয়ে আসছি, নাস্তা করে একসাথে বেরোবো বাকি জিনিসগুলো কিনতে। দরজা বন্ধ করে দে। আবরারের কথায় মাথা নাড়ায় ইনায়া। আর উত্তর ঠিক আছে। ইনায়ার সম্মতি পেয়ে ঘাট থেকে গামছাটা নিয়ে বারান্দার গ্রিলে নেড়ে দেয়। রুমে এসে টেনে টুনে পরনের টি শার্টটা ঠিক করে। আবরার এত সব কাজ করার সময় ইনায়া তার পিছু পিছু শাড়িটা ধরে ছুটছে। দরজার সামনে এসে আবরারের নিজের সাবধানী বাণীগুলো ঝরঝরে বাক্য প্রকাশ করে আবরার। কেউ দরজায় নক করলে আগের ফ্রি হলে চোখে রাখবি, দেখবি কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ আসলে দরজা খোলার দরকার নেই, ভয় পাবি একা থাকতে, সাথে নিয়ে যাব তোকে। কথাগুলো শুনে মুচকি হাসে ইনায়া। তা দেখে একসাথে ভ্রুদয় বাঁকায় আবরার। নিজের হাসি থামিয়ে হাসার কারণ বলে ইনায়া। কয়েকদিন পর আমার 18 বছর হয়ে যাবে ভাইয়া। এমনভাবে বারবার এক কথা বলছো, মনে হয় তুমি বাসা থেকে বেরুলেই আমি পালাবো। দরজা বন্ধ কর, বেশি বুঝতে বলিনি তোকে আমি। পেছনে না ফিরেই কপালে আঙ্গুল ঘষতে ঘষতে সিঁড়ি বেয়ে নেমে যায় আবরার। নিজের অস্বস্তিটা দেখে সত্যি বলতে তার ও লজ্জা লাগছে। আবরারের চোখ আড়াল হতেই দরজা আটকে দেয় ইনায়া। রুমে এসে লাল শাড়িটা নেয়, বারান্দার থেকে গামছাটা নিয়ে শাওয়ারে যায়। আবরার খাবার নিয়ে বেরুতে বেরুতে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে। বাসা থেকে হোটেল 10 মিনিটের দূরত্ব হওয়াতে দৌড় দেয় আবরার, তাও হালকা ভিজে গেছে সে। গেটের ভেতরে ঢুকে মাথা ঝেড়ে নেয়। ওপরে এসে বেল বাজাতেই দরজা খুলে ইনায়া। আবরার ঢুকে রুমে চলে যায় পা ধুতে, আর পিছু পিছু ইনায়াও আসে। আবরার ভাই, ভিজলেন কিভাবে আপনি? 2 মিনিট দাঁড়িয়ে আসতেন, বারান্দা থেকে গামছাটা এনে দে তো। ও, গামছা তো আমার চুলে ভেজা, এখন কি দিব? ইনায়ার কথায় তার দিকে তাকায় আবরার। ওর পরার শাড়ি দেখে পেছন থেকে আঁচলটা টেনে নিয়ে মাথা সহ হাত মুখ মুছে নেয়। মাথা মোছার জন্য ঝাঁকাতেই আবরারের চোখে গিয়ে আটকে যায় ইনায়ার লাল ব্লাউজ আর শাড়ির মাঝখানে শুভ্র পেটে। থেমে যায় আবরারের হাত।
দুপুর 1টা বাজে, চারিদিকে প্রকৃতির শান্তি ছিটে ফোঁটাও নেই। সকাল থেকে সূর্যের তেজ নিয়ে মাথার ওপরে উঠেছিল, এখন দুপুর তার তাপ দ্বিগুণ হচ্ছে। হালকা বাতাস থাকলেও শরীরে লাগার আগেই রোদের তাপে তা নিঃশেষ হয়ে যাচ্ছে। কড়া রোদের ঢালাই করা রাস্তাগুলো তেতে উঠেছে, জুতোসহ হাঁটতেই কষ্টসাধ্য। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছে তিহু। দুপুরের মধ্যভাগ হওয়াতে রিক্সা, সিএনজিগুলো ও উল্টো পথে যেতে রাজি হচ্ছে না। অগত্য না দাঁড়িয়ে থেকে রাস্তার পাশ ধরে হাঁটা দেয় সে। ছিমছাম গরনের তিহু গায়ে জড়ানো আকাশি রঙের কলেজ ড্রেসটা রোদে পুড়ে চিকচিক করছে, চুলগুলোতে খোপা করা, চোখে মুখে লেপ্টে আছে একরাশ বিরক্তি। রোদের তোপে চোখ খোলাও দায়, কয়েকবার চোখ পিট পিট করে আবার চোখ খোলে তিহু। দুপুরের সময় হওয়াতে চারপাশে জনমানব নেই বললেই চলে। মোড় ঘোরার আগেই যে কজন পথচারী ছিল মোড় ঘুরতে তারাও এখন আর নেই। কিছুটা সামনে 3-4টা ছেলে বাইক ঠেলে দিয়ে দাঁড়িয়ে আছে, কে নিয়ে যেন কথা বলছে তা আর হাসছে। ছেলেগুলোকে তিহু চেনে, পাড়ার মোড়ে গার্লস স্কুল কলেজের সামনে অনেকবার দেখেছিল। চারপাশে আরও একবার চোখ বুলায় তিহু, আশেপাশে তেমন মানুষ নেই বললেই চলে। মাথার হিজাব টেনে জামা ঠিক করে দ্রুত পায়ে হাঁটা দিল সে। মনে মনে পড়ছে বড় খতমের দোয়া, কোনো বিপদ যাতে না হয়। ছেলেগুলোর সামনে আসতেই কথা বন্ধ করে পথ আগলে ধরে একটা ছেলে। তাদের সাথে থাকা লিডারের মতো দেখতে ছেলেটা 2 আঙ্গুলের দ্বারা শীষ বাজিয়ে গান ধরল। কি নোংরা সেই গানের সুর আর কণ্ঠ! ঘিন ঘিন করে ওঠে তিহুর শরীর, ইচ্ছে করে এক ঘুষিতে ছেলেটার নাকটা ফাটিয়ে দিতে। উদাস দুপুরবেলা সখী আসবে কি একলা নদীর ঘাটেতে, দেখতে তোমায় মন চাইছে। ছেলেটা পথ আটকাতেই তার দিকে অগ্নি চোখে তাকায় তিহু। তিহুর তাকানো দেখে ছেলেটা ভয় পাওয়ার ভান করে বুকে চেপে ধরল। কি ম্যাডাম, এমন সুন্দর চোখ দিয়ে কি কেউ কাউকে ভয় পাওয়াতে পারে বলেন? যদি আপনি হ্যাঁ বলেন তাহলে আমি ডরাইছি। ওই ছেলেটার দেখা দেখি বাকি দুজন এসে ছেলেটার পাশে দাঁড়ালো। লিডারের মতো দেখতে ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে, হাতে একটা সিগারেট। তিহুর দিকে তাকিয়ে বিচ্ছিরি হেসে সিগারেটের আগুনে পোড়া কালো ঠোঁট দুটোর মাঝে চেপে ধরে সিগারেটটা শুকটান দিয়ে আবারও মুখ দিয়ে ধোঁয়া ছাড়ল সে। ছেলেগুলোর সামনে এসে দাঁড়াতেই অন্তরাত্মা কেঁপে উঠে তিহুর। ছোট্ট শরীরটা বার কয়েক কেঁপে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, প্যানিক অ্যাটাক হচ্ছে। সে একা এতগুলো ছেলের মাঝে কিছুই করতে পারবে না, মারামারি তো নাই, তাই সে বোকামি তিহু করবে না। চিৎকার করেও লাভ হবে না, আশেপাশে কেউ নেই যে তিহুকে বাঁচাতে আসবে বা সাহায্য করবে। অগত্যা পাশ কাটিয়ে চলে যেতে নেয় তিহু। এবার বাইক ঠেলে দাঁড়িয়ে থাকা লাল শার্ট পরা ছেলেটা পা দিয়ে সিগারেটটা মারিয়ে উঠে এলো। তিহুর সামনে এসে দুহাত দুপাশে বাড়িয়ে পাখির মতো করে দাঁড়িয়ে পড়ল। এত তারা কিসের সুন্দরী, একটু দাঁড়িয়ে যাও না। দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় তিহু। ছেলেটার রগে বলা কথাটা আগুনের ফুলকির মতো লাগে তিহুর শরীরে। সে শক্ত কণ্ঠে বলল, অসভ্যতামি বন্ধ করে পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। কি বলে রে শান্টু, আমি নাকি অসভ্যতামি করছি? অসভ্যতামির দেখেছো কি সুন্দরী? কথাটা বলেই দাঁত বের করে হাসলো ছেলেটা। পাশের ছেলেগুলো খিলখিলিয়ে হেসে ওঠে। একটা ছেলে বলল, দিব তো যেতে, শুধু আমাদের সাথে একটু ওই চিপায় চলো। কথা বলতে বলতে ছেলেটা তিহুর বা হাত চেপে ধরলো। হাতে চাপ লাগতেই হাতে টান দেয় তিহু। ছেলেটা আরও জোরে তিহুর হাতটা চেপে ধরলো। পাশে থাকা ছেলেগুলো ছেলেটার আর তিহুর মধ্যকার ধস্তাধস্তি দেখে হাসছে। বেট করে ঘড়ির ওপরে থাকা চেপে ধরায় টান লাগে তিহুর রগে। ব্যথায় টনটনিয়ে ওঠে হাত, চোখ খিচে ডান হাত তুলে চর মারল তিহু। হঠাৎ নিজের করা কাজে নিজেই হতভম্ব তিহু। গালে চর লাগায় ঢিলে হয়ে আসে ছেলেটার হাত। এই সুযোগটাই কাজে লাগায় তিহু। ছেলেগুলোকে দুদিকে ধাক্কা মেরে দৌড় দেয় সে। পেছন থেকে ছেলেগুলো এগুতে নিয়েও থেমে গেল। তা দেখে আরও জোরে পা চালায় তিহু। চৌধুরী বাড়ির নেম প্লেটটা চোখে পড়তেই থামে তিহু। বুকে হাত দিয়ে নিজেকে স্থির করলো। দুহাতের সাহায্যে মুখের ঘাম আর চোখের পানি মুছে নেয়। বাগান পেরিয়ে দরজা দিয়ে ঢুকতেই ইরফানের মুখোমুখি হয় তিহু। ফোন স্ক্রল করতে করতে দরজার দিকে আসছে সে। তিহুর দিকে একবার তাকিয়ে আবার হাঁটা শুরু করে ইরফান। স্বস্তির শ্বাস নেয় তিহু। ইরফানের কাছে ধরা পড়েনি এই অনেক। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ব্যাগ রাখে স্টাডি রুমে গেল।
পড়া শেষ করে মাত্রই স্টাডি রুম থেকে এসেছে তিহু। ওড়নাটা পাশে রেখে চোখের সামনে বাঁ হাতটা তুলে ধরলো। এখনো ফর্সা হাতে কালশিটে দাগ হয়ে আছে। দুপুরে খাবার সময় ওড়না দিয়ে ঢেকে রেখেছিল হাতটাকে সে। মা মামুনির চোখে পড়লেই শেষ। এখনো শরীর শিরশির করছে তার, বড্ড কান্না পাচ্ছে। ইনায়া থাকলে ওর কাছে বলতে পারতো। আজ 1 সপ্তাহ হতে চলল ইনায়া আবরার বাড়ি ছাড়া, কিন্তু মনে হচ্ছে কতদিন ধরে ওদের দেখে না তিহু। তিহুর বুকের চাপা কষ্টগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। সব কথা এখন নিজের কাছে চেপে রাখতে দম বন্ধ হয়ে আসছে তিহুর। এমন কালো স্মৃতি তার জীবনে নেই বললেই চলে। হঠাৎ এমন খারাপ পরিস্থিতিতে পড়ে দুপুর থেকে বহু কষ্টে নিজেকে সামলাচ্ছে সে। তিহুর ভাবনার মাঝেই নিচ থেকে মায়ের গলা পায়। ঘাড়টা ঠিক করে ওড়নাটা সুন্দর করে মাথায় পরে হাত পেঁচিয়ে নিল। নিচে এসে ইরফানের সামনাসামনি চেয়ারে বসে পড়ে তিহু। তাপসি আজ সকালে চলে গেছে। আশরাফ চৌধুরীরাও ব্যবসার কাজে বাড়িতে নেই। আশরাফ চৌধুরী রাজশাহী গেছে, আশরাফ চৌধুরী আর আলতাফ চৌধুরী গাজীপুর গিয়েছে। তাই বাড়িটা আজ ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িতে মানুষ কম থাকায় সবাই একসাথে খেতে বসেছে। তিনজা খাবার খাচ্ছেন আর নিত্যদিনের সংসারে গল্প করছেন। ইরফান মনোযোগ দিয়ে নিজের খাবার খাচ্ছে, তার এই দিকে মন নেই। খাবারের ফাঁকে ফাঁকে কয়েকবার চোখ তুলে তিহুকে দেখেছে। মেয়েটার চোখগুলো ফুলে লাল হয়ে আছে। দুপুরে কলেজ থেকে আসার পর থেকে ইরফান লক্ষ্য করেছে তিহু চুপচাপ হয়ে আছে। এমনকি সন্ধ্যার নাশতাও করেনি মেয়েটা। খটকা লাগে তার, তবুও কিছু না বলে নিজের খাবার খাচ্ছে ইরফান। গলায় খাবার আটকে যাওয়াতে কেসে উঠল তিহু। চট জলদি তার দিকে পানি এগিয়ে দেয় মাহমুদা বেগম। বা হাত বাড়িয়ে গ্লাসটা নিতে গেলে হাত থেকে ওড়নার বাঁধনটা খুলে গিয়ে দাগটা স্পষ্ট হয়। কালশিটে দাগ চোখে পড়তেই হায় হায় করে ওঠেন মাহমুদা। কিরে আম্মু, হাতে ব্যথা পেলি কি করে? কতবার বলি সাবধানে চলাফেরা করবি, হাতে কি হয়েছে তোর? ওনার কথায় সবার চোখ আটকে যায় তিহুর হাতে। ফোন স্ক্রল করা রেখে গভীর নেত্রে তিহুর হাতটা পর্যবেক্ষণ করে ইরফান। মাহমুদা বেগমের সাথে যোগ হন আয়েশা বেগম। মেঘা বেগম উঠে এসে বাম হাতের কান টেনে ধরে তিহুর। মায়ের হাতে কান টানা খেয়ে হাতের ব্যথা আর মনের ব্যথা গলা রোধ করে আসছে তিহুর। চোখ দিয়ে তাকিয়ে তিহুর মনের কথা পড়ে নেয় ইরফান। থমথমে মুখে গম্ভীর গলায় মেঘা বেগমের উদ্দেশ্যে বলে, কাকিমা, আগে শোনো কি হয়েছে, তারপর না হয় কানটা টেনো। এখন ছাড়ো, ওকে বলতে দাও কি হয়েছে। ইরফানের কথায় থতমত খেয়ে তিহুর কানটা ছেড়ে দেয় মেঘা বেগম। কোনো রকমে নিজেকে সামলে নেয়, ঢোক গিলে মনে মনে কথা সাজায়। শাওয়ার জেল ফিসলে পড়ে গিয়েছিলাম বড় আম্মু। মামুনি, এত টেনশন করো না, আমি ঠিক আছি। দেখছেন ভাবি, এই মেয়েকে আমি বারবার বলি ডিঙ্গিপনা ছেড়ে ভদ্র হতে, আর কথাই শুনবে কেন উনি? উনি আমার কথা শোনার কে? আমি কোথাকার কে? বকবক করতে করতে রান্নাঘরে চলে যান মেঘা। ওনার পিছু পিছু আয়েশা বেগমও গেলেন যাকে ঠান্ডা করতে। ইরফান শান্ত চোখে কিছুক্ষণ তিহুর দিকে তাকিয়ে হাত ধুতে উঠে যায়। মনে মনে তিহুর বলা কথাগুলো ভাবে ইরফান। তার যেন কেন বিশ্বাস হয় না তিহুর কথাগুলো। যাই হোক, সবার আড়ালে ওকে চেপে ধরে সত্যটা সে জেনে নিবে ব্যাপার না। মাহমুদা বেগম তিহুর চুলে চুমু খেয়ে প্লেটগুলো গুছিয়ে কিচেনে চলে যায়। সবাই যেতেই ফুপিয়ে কেঁদে দেয় তিহু। বেসিনে হাত ধুতে থাকা ইরফানের কানে লাগে তার ফুপিয়ে করা কান্নার আওয়াজ। কাঁদতে কাঁদতে প্লেটে হাত ধুয়ে উপরে চলে যায় তিহু।